স্বাগত জানাচ্ছি গেম অনে, সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অনে আমরা রাত ৮টায় থাকি আপনাদের সঙ্গে। আজকে আমরা আলোচনা করব ছন্দে ফিরছে কি দেশের ক্রিকেট, কি মনে হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে আলোচনার জন্য আজকে কিন্তু স্টুডিওতে আছেন বিশেষ একজন অতিথি, আমার সঙ্গে আছেন সিনিয়র সাংবাদিক এম কায়সার। ভাইয়া, আপনাকে স্বাগত আমাদের শোতে। ধন্যবাদ আপনাকে। ঠিক যেমনটি বলছিলাম, ছন্দে কি ফিরছে দেশের ক্রিকেট, এটা দিয়ে শুরু করি। না, এত দ্রুত বলা যাবে না, কারণটা হলো যে শুধুমাত্র একটা ফরম্যাটে এই মুহূর্তে কিন্তু ছন্দে রয়েছে বাংলাদেশ টি-20-তে। কারণ সিরিজ জিতে এসেছে তারা শ্রীলঙ্কার সাথে সিরিজ জিতে এসেছে এবং পাকিস্তানের বিরুদ্ধেও তারা বাংলাদেশের মাটিতে সিরিজটা জিতেছে প্রথমবারের মতো। সো সেই অর্থে বলা যেতে পারে যে শুধুমাত্র টি-20 ক্রিকেটটাকে যদি আপনি আলাদা করে হিসেব করেন তাহলে বলা যেতে পারে ছন্দে ফিরতে শুরু করেছে। কারণটা হলো যে এর আগের দুটো সিরিজ যেটা ছিল সেখানে পাকিস্তানের কাছে তারা 3-0-তে হেরেছিল এবং আরেকটু পিছনে ফিরে যায় সেখানে তারা আরব আমিরাতের কাছেও কিন্তু ম্যাচ হেরেছিল এবং আফগানিস্তানের কাছেও হেরেছিল। সো সেই অর্থে বলা যেতে পারে যে বাংলাদেশ টি-20-তে টানা দুটো সিরিজে যখন আপনি সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিবেন, সেখানে বলাই যেতে পারে যে কিছুটা হলেও টি-20-তে ছন্দে ফেরা শুরুটা করেছে। কিন্তু টেস্ট ক্রিকেট এবং ওয়ানডেতে যদি আপনি বলেন, বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে বলেন, সেখানে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত ছন্দ হারা রয়েছে। আপনি যেহেতু ওয়ানডে ক্রিকেটটা টানলেনি, এটা নিয়ে একটু তাহলে কথা না বললে না। ফেভারিট ফরম্যাট এতদিন আমরা বলতাম আসলে যে তাদের প্রিয় ফরম্যাটটা হচ্ছে ওয়ানডে ফরম্যাট। সেখানে বাংলাদেশ আস্তে আস্তে কি পিছিয়ে যাচ্ছে অনেক বেশি? মানে আসলে ওয়ানডে ফরম্যাটটা এবং টেস্ট ফরম্যাট, এই দুটো ফরম্যাটে কি আমরা খুব বেশি খারাপ করে ফেলছে? আমাদের ভবিষ্যৎ কি এই দুটো ফরম্যাট? কোনো সন্দেহ নেই যে ওয়ানডেতে আমাদের কমফোর্ট জোন ছিল। কি কারণে জানেন? কারণটা হলো যে আমরা ওয়ানডে ক্রিকেটে আপনার ঘরোয়া ক্রিকেটে খুব কম্পিটিটিভ ক্রিকেট খেলতাম। আপনি যদি আর একটু পিছনে ফিরে যান দেখবেন যে আমাদের এই ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে কম্পিটিটিভ ক্রিকেট হতো কিন্তু ওয়ানডে ক্রিকেট। সো সেখানে শেখাটা বাংলাদেশ দলের কিন্তু অনেক ভালোভাবে হয়ে যেত এবং এই কারণে সেই শেখার অভিজ্ঞতাটা কাজে লাগতো আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ানডেতে যখন আমরা খেলতে নামতাম। এই কারণে ওয়ানডে ক্রিকেটে আর একটা পুরো দলটা একটা খুব সুন্দর সিঙ্ক্রোনাইজড হয়ে গিয়েছিল। পুরো দলটা পঞ্চপাণ্ডব ছিলেন। এখানে কে কার বদলি আপনার রিপ্লেসমেন্ট হবেন সেটা তখন চিন্তাভাবনা ছিল না, কিন্তু খুবই ভালোভাবে আপনার ব্যাটার যারা ছিলেন তারা ভালো ব্যাটিংটা করতে পারতেন। মিডল অর্ডারও একটা খুব সুন্দর একটা সেটআপটা হয়ে গিয়েছিল। হয় কি যে ওয়ানডে ক্রিকেটে যখনই আপনি একটা পুরো টিম হয়ে ওঠা যদি সম্ভব হয় তাহলে সেই টিমটা কিন্তু পারফর্ম করে। সেটা হয়ে গিয়েছিল বাংলাদেশ যদি আপনি হিসেবটা করেন 2015 থেকে 2019 পর্যন্ত। কিন্তু তারপরে মাঝখানে কিছুটা হলেও একটু ছন্দটা পতন হয়েছিল। আর টেস্ট ক্রিকেট আমি বলবো যে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ আপনি সেই 2000 সাল থেকে যেভাবে ধাক্কা খেয়ে শুরু করেছিল এখন পর্যন্ত মাঝে মাঝে দু একটা ম্যাচে আমরা একটু জিতে যাই, বড় প্রতিপক্ষকে হারিয়েছি, আমরা এখানে ইংল্যান্ডকে হারিয়েছি, আমরা অস্ট্রেলিয়াকে হারিয়েছি, সিরিজ ড্র করেছি, হ্যাঁ, এবং দেশের বাইরে থেকে আমরা সিরিজ জিতেও এসেছি। নিউজিল্যান্ডকেও মাঝখানে একবার আমরা হারিয়েছিলাম। কিন্তু সবকিছু মিলে ওয়ানডে ক্রিকেটে আমাদের ধারাবাহিকতাটা কিছুটা হলেও সমানতালে ছিল, কিন্তু টেস্ট ক্রিকেট এবং টি-20-তে আমাদের অধারাবাহিকতা প্রচুর ছিল। আমরা হঠাৎ করে একটা ফ্লুক হিসেবে কিছু একটা ম্যাচ জিতে যেতাম মাঝখানে, কিন্তু বেশিরভাগ সময় আমরা ম্যাচ হারতাম, খুব মাঝে মাঝে ম্যাচ জিততাম। এই যে শ্রীলঙ্কা থেকে আমরা টি-20 সিরিজটা জিতে আসলাম, এরপরে বাংলাদেশে মিরপুরে আমরা পাকিস্তানকে হারালাম। অনেকেই বলছিল যে মিরপুর হচ্ছে বাংলাদেশের জন্য একদম প্যারাডাইজ, যেখানে বাংলাদেশ পারফর্ম করবেই। এই সুযোগটাই কি আসলে পাকিস্তানের এগেনস্টে বাংলাদেশ পেল কিনা? এবং পাকিস্তানও কিন্তু তাদের অনেকেই বলছে যে অ্যাকচুয়ালি তাদের বি টিম এসেছে, তাদের মেইন টিম এখানে ছিলই না। তারপরও বাংলাদেশকে খুব ভালো পারফর্ম করে পাকিস্তানের বিপক্ষে জিততে পেরেছে কিনা? আমি প্রথমে বলি যে দেখুন, আপনি প্রতিপক্ষ দল এ টিম পাঠিয়েছে না বি টিম পাঠিয়েছে না তাদের সেকেন্ড স্ট্রিং বা স্ট্রং দল পাঠিয়েছে, সেটা আমি মোটেও কাউন্ট করব না, কারণ এটা বাংলাদেশ পাঠাতে বলেনি, তারা তাদের মতো করে পাঠিয়েছে। এবং তাদের যে মানে আপনার ভালো খেলোয়াড় যে দুজন ছিলেন রিজওয়ান এবং বাবর আজম, তাদেরকে কিন্তু খেলানো হয়নি এবং তাদেরকে এক অর্থে বিশ্রাম দেওয়া হয়েছে। তো পাকিস্তানও চাচ্ছে যে তাদের টি-20 ফরম্যাটে যে নতুন খেলোয়াড় তারা ইনজেক্ট করার জন্য, এবং সেই কারণে তারা এই দলটা পাঠিয়েছে পরীক্ষা নিরীক্ষা করার জন্য পাঠিয়েছে। তারপরেও আমি বলবো যে এই দলটা কিন্তু আপনি একেবারে সেকেন্ড স্ট্রিং টিম সেটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, কারণ এই দলের ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আপনার যারা খেলে গিয়েছেন তারা ম্যাক্সিমাম প্লেয়ার কিন্তু আপনার পিসিএল এ খুব ভালো ব্যাটিংটা করে থাকেন এবং তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলে থাকেন। এমন না যে দুই একজন খেলোয়াড় ছাড়া কিন্তু আপনার আর কারো নতুন করে মানে আপনি খুব নতুন ছিলেন না। দানিউব তিনি খেলেছেন, তিনি তার ডেবু হয়েছিল এখানে, কিন্তু প্রথম ম্যাচে তিনি খুব ভালো পারফরমেন্স করেছেন। সো সেই দিকে আমি মনে করি যে হিসাব দেওয়া উচিত, মাথায় হিসাব রাখা উচিত না যে এই দলটা সেকেন্ড স্ট্রিং দল অথবা এই দলটা আপনি বি টিম হিসেবে এসেছে। এই দলের এগেইনস্টে বাংলাদেশের যে ব্যাটিং ব্যর্থতা, যেটা নিয়ে অনেক কথা হয়েছে, এটা নিয়ে কি বলবেন?
আসছি আপনার সেই প্রশ্ন উত্তরে। তার আগে যে আপনি যে আগের যে প্রশ্নটা করেছিলেন যে উইকেট নিয়ে, জি। উইকেট আসলে নিয়ে আমি মনে করি যে পারফরমেন্সের সাথে উইকেটের অজুহাত তোলার কোনো প্রশ্ন নেই, কারণ এখানে বাংলাদেশ যে উইকেটে ব্যাটিং করেছে ঠিক একই উইকেটে কিন্তু পাকিস্তানও ব্যাটিং করেছে। কিন্তু আমরা যখন ইন্টারন্যাশনাল খেলতে যাই, আমরা যখন এই মিরপুর থেকে বের হই, আমাদেরকে কিন্তু এই মিরপুরের জন্যই কিন্তু আসলে ওখানে আমরা পারফর্ম করতে পারি না। এটা কিন্তু সবসময় বলা হয় যে মিরপুরের উইকেট স্লো, যখন আমরা স্পোর্টিং উইকেটে খেলতে যাই তখন কিন্তু সাফার করে বাংলাদেশ টিম। সেটা আপনার এই অভিযোগটা সত্যি। কারণটা হলো যে তার চেয়ে বড় বিষয়টা হলো যে মিরপুরে এখন যে ওয়েদারে খেলা হচ্ছে, এখানে কিন্তু আপনি স্পোর্টিং উইকেট পাবেন না বা এখানে ব্যাটিং প্যারাডাইস উইকেট পাবেন না। এখানে আপনার একটু স্লাগিশ উইকেট থাকবে, বল একটু থেমে আসবে, এখানে স্ট্রোক খেলাটা আপনার জন্য একটু কষ্টকর হবে এবং আপনি দেখবেন যে বল যখন আপনি বাউন্ডারি ক্রস করাটা ভেরি টাফ হয়ে যায়, কারণ মাঠ ভেজা রয়েছে, বল যখন পড়ছে তখন কিন্তু আপনি অটোমেটিকলি দৌড়াচ্ছে না, বল থেমে যাচ্ছে, মাঠ স্লো, উইকেট স্লো, স্লাগিশ উইকেট, সবকিছু এটা কিন্তু জানার কথাই। আর মিরপুরের এই উইকেটটা কেমন হবে সেটা কিন্তু মোটামুটি এতদিনে পুরো যারা আপনার টি-20 বা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে তারা সবাই কিন্তু জেনে গিয়েছে। সো মিরপুরের আপনি ভালো পারফরমেন্স করে ঠিক এই পারফরমেন্স দেখিয়ে আপনি লর্ডসে জিতে যাবেন সেটা ভাবার কোনো কারণ নেই। মিরপুরের উইকেটের সাথে সাজুস্য বা আপনাকে অ্যাডাপ্টেড হতে হলে এখানকার মতোই কিন্তু খেলতে হবে। যে অ্যাডাপ্টেশনটা বাংলাদেশের ভালো ছিল পাকিস্তানের ছিল না। আর আপনার অভিযোগটা একেবারে সত্য, যদি আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো পারফরমেন্স করতে চান বা ইন্টারন্যাশনাল যে ওয়ার্ল্ড কাপ হয়ে থাকে বা আপনি অন্যান্য যে ট্রাইনেশন যেগুলো হয়ে থাকে বা অন্য যে কম্পিটিটিভ ক্রিকেট যেখানে হয়ে থাকে, সেখানে আপনি এই ধরনের উইকেট পাবেন না। সেখানে আপনাকে কিছুটা হলেও ব্যাটিং ওরিয়েন্টেড উইকেট পাবেন অথবা একটু স্পোর্টিং উইকেট পাবেন। সো সেটার জন্য যদি আপনাকে প্রস্তুতি নিতে হয় তাহলে সেই ধরনের স্পোর্টিং উইকেটেই খেলতে হবে। সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, প্রস্তুতিটা কি হচ্ছে? শুরুটা তো ভালো হয়েছে, আমি সেই অর্থে বলবো। কারণটা হলো যে সেই ওয়ার্ল্ড কাপটাকে চিন্তা করেই আপনি ক্যাপ্টেন চেঞ্জ করা হয়েছে এবং আমাদের এখানে যে কয়েকজন খেলোয়াড় রিটায়ারমেন্টে চলে গেছেন তাদের ভ্যাকুয়াম যেটা হয়েছে তাদের কারণে সেই শূন্যস্থানগুলো কিন্তু পূরণ করা হচ্ছে। সেই শূন্যস্থান পূরণের জন্য আপনি একটা দুটো সিরিজ দেখেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারবেন না। ঠিক একই রকমভাবে একটা দুটো সিরিজে জিতেই আপনি কিন্তু ভাবতে শুরু করে দেওয়ার কোনো কারণ নেই যে বাংলাদেশ বোধহয় ওয়ার্ল্ড কাপের কন্টেন্ডার হতে চলেছে। সো সেটার জন্য আপনাকে কিছুটা হলেও সময় দিতে হবে। আর সবচেয়ে বড় বিষয়টা আপনি যেভাবে আজকের এই ট্যাগলাইনটা সাজিয়েছেন সেটি হলো যে ছন্দে ফিরছে কিনা। সেই ছন্দে ফিরতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো ধারাবাহিক পারফরমেন্স দেখাতে হবে। কনসিস্টেন্সি বাংলাদেশের এই জায়গাটাতে কিন্তু অভাব। আমরা দেখছি বাংলাদেশ টিমে কিন্তু অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। এই বিষয়ে আপনার বলার কি যে এখনো পর্যন্ত বাংলাদেশ একটা সেট টিম, একটা সেট একাদশ আমরা এখন পর্যন্ত দেখতে পারি না, এটার পিছনের কারণটা আসলে কি? প্রথম বিষয়টা হলো যে অধারাবাহিকতা, এটা কিন্তু আজকের না, অনেক পুরনো অসুখ। এটা বাংলাদেশ ক্রিকেটের অনেক পুরনো অসুখ এবং এই অসুখটা সারাতে হবে। না সারালে আপনি দেখবেন যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আপনি মর্যাদা পাবেন না। ইন্টারন্যাশনাল ক্রিকেটে সবসময় বলা হবে যে না, এই দলটা বোধহয় পার্টিসিপেটরি দল হিসেবে খেলতে এসেছে, একটা দুটো ম্যাচ জেতে এবং ম্যাক্সিমাম সময় তাদেরকে হারানো যায়, অথবা তাদের চেয়ে র্যাঙ্কিংয়ে কম দল, শক্তিশালী দল যারা রয়েছে শুধু তাদেরকেই তারা হারায়, র্যাঙ্কিংয়ের শক্তিশালী দলের বিরুদ্ধে তারা খেলতে পারে না। তখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যারা শক্তিমান দলগুলো তারাও বাংলাদেশের সঙ্গে খেলার জন্য আগ্রহটুকু খুব একটা দেখাবে না। এটা একটা বড় বিষয়। প্লাস চার চেয়ে বড় বিষয়টা হলো যে স্পন্সরশিপেরও একটা সমস্যায় বা সংকটে বাংলাদেশ দল পড়তে পারে। তো সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে কোনো সমস্যার সমাধান করার জন্য বা ক্রিকেটের যে বর্তমান যে সমস্যা রয়েছে সেটা সমাধান করার জন্য আপনাকে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওষুধটা হলো ধারাবাহিক হতে হবে পারফরমেন্সে। নিশ্চয়ই খালেদ মাসুদ পাইলট কিন্তু এটা নিয়ে কথা বলেছে। একটু দেখে আসতে চাই যে আসলে খালেদ মাসুদ পাইলট এই যে দলের পরীক্ষা নিরীক্ষা চলছে বা ব্যাটিং ব্যর্থতা কেন হচ্ছে এটা নিয়ে তিনি কথা বলেছেন, একটু দেখে আসতে চাই। টি-20 অধিনায়ক হিসেবে দায়িত্ব নিয়ে টানা 2 সিরিজ জিতিয়েছেন লিটন দাস। একটা বিদেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে, আরেকটা ঘরের মাঠে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে। তবে সিরিজ জয়ের উচ্ছ্বাসের মধ্যেও শেষ ম্যাচের পারফরমেন্স ঘিরে প্রশ্ন থেকেই যাচ্ছে। উইনিং কম্বিনেশন ভেঙে দলে 5 পরিবর্তন আসলে কতটা যৌক্তিক? সরাসরি জবাব দিলেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সিরিজটা কিন্তু পুরো 3-0 করা যেতে পারতো। ইম্প্রোভাইজ একটু বেশি হয়ে গেছে, এত বেশি চেঞ্জ না করে একটু ফাইন টিউন করলে হয়তো হতো। এই ধরনের ম্যাচগুলো জিতলে পরে টিমের মধ্যে আমার মনে হয় যে একটা হেলদি কনফিডেন্সটা আসে। মিরপুরের উইকেট নিয়ে বরাবরই বিতর্ক থাকে। সামনে এশিয়া কাপ, তার আগে এমন রহস্যময় পিচে ম্যাচ আয়োজন কতটা বাস্তবসম্মত? এরকম উইকেটে খেলে আপনি যে কোনো ওয়ার্ল্ডের বড় বড় দেশ নিয়ে আসেন, অস্ট্রেলিয়া বলেন, নিউজিল্যান্ড বলেন, ইংল্যান্ড বলেন, তারা কেউ কিন্তু এখানে খেলতে পারবে না। তাদের সাথে আপনি 100% আমি বলে রাখবো যে তাদের সাথে ম্যাচ জিতবেন, বিকজ এরকম উইকেটে তারা খেলে অভ্যস্ত না।
কারণ টি-20 ফরম্যাটে যেসব প্লেয়াররা খেলে তারা সব ফ্ল্যাট উইকেটে 300 রানের খেলা খেলে। নাইম শেখকে নিয়ে বিতর্ক নতুন নয়, এক ম্যাচে ঝলক, পরের 5 ম্যাচ নিস্তব্ধতা, এটাই যেন তার চেনা রূপ। ওপেনিংয়ে তাই তানজিদ তামিম, ইমনকে আরো বেশি সুযোগ দেওয়ার পক্ষে পাইলট। নাইম শেখ ডোমেস্টিকে ভালো খেলেছে, কিন্তু ইন্টারন্যাশনালি যে রান রেট আর স্ট্রাইক রেটটা যা থাকা দরকার 150 যখন যারা ওপেনিং করবে সেইটা ওটা মানে নিয়ে আসতে পারছে না। এই ওপেনারটাকে এখন আপাতত এই মুহূর্তে চেঞ্জ করা উচিত না। তামিম জুনিয়র এবং পারভেজ ইমন এটাকে বেশি ইম্প্রোভাইজ করা উচিত না, তারা এখনো অনেক পরিমাণে ম্যাচ খেলে নাই। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে বিদেশের মাটিতে শক্ত প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ খেলার তাগিদ দিয়েছেন সাবেক এই অধিনায়ক। ইমরান হোসেন, নিউজ 24, ঢাকা। কায়সার ভাই, আসলে কালকে আমি নিউজ পড়ছিলাম, কালকে তো বাংলাদেশের এবং পাকিস্তানের লাস্ট টি20টা ছিল, তো ওখানে একটা ইনসিডেন্ট আপনার সাথে জাস্ট শেয়ার করি যে একটা লাইভে গেলাম, ওখানে আমার সহকর্মী ইমরান ছিল মিরপুরে। ওখানে লাইভে যে এক্সপিরিয়েন্সটা আমি কালকে পেলাম এটা আসলে বলার বাইরে, যে ওখানে মানুষ যেভাবে ভুয়া বলছিল যখন ইমরান লাইভ দিচ্ছিলেন, এবং উনি কয়েকজন দর্শকের সাথে যখন কথা বললো তারা বললো যে 800 টাকা দিয়ে আমরা এখানে টিকিট কেটে খেলা দেখতে এসেছি, যে এখন 1 কেজি গরুর মাংস আসলে 800 টাকা, আমি সেটা না কিনে আমি একটা টিকিট কেটে আমি খেলা দেখতে এসেছি, সেখানে আমাদের প্লেয়াররা কি আমাদের সঙ্গে জাস্টিস করলো কিনা। প্রথম 2টি ম্যাচ তারা জিতে, তৃতীয় ম্যাচে এভাবে হারের কারণ কি? দর্শকদের মধ্যে যে ক্ষোভটা কালকে দেখেছি, এই ক্ষোভটা কিন্তু দীর্ঘদিন আসলে এইভাবে দেখা যায়নি, কি বলবেন? না, প্রথম বিষয়টা হলো যে দর্শকদের মতো বাংলাদেশ দলও কিন্তু আপনি এই সিরিজটা হোয়াইট ওয়াশ করার অভিযানে নেমেছিল, কিন্তু শেষ ম্যাচে বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যাটা যেটা হয়েছে সেটা হলো যে ব্যাটিংটা ব্যর্থতা হয়েছে। আর 25 রানে যখন আপনি 5 উইকেট হারিয়ে ফেলবেন, তখন সেই ম্যাচে কে জিততে চলেছে সেটা জানার জন্য আমার মনে হয় যে বড় ক্রিকেট বিজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই, সেটা তখনই বাংলাদেশ দল কিন্তু বা সবাই কিন্তু জেনে গিয়েছিল। তারপরেও একটা অপেক্ষায় ছিলেন এবং শেষের দিকে এসে মোহাম্মদ সাইফুদ্দিন কিছুটা ব্যাটিং করে সেই দুঃখটা পোষানোর একটা চেষ্টা করেছিলেন, নইলে কিন্তু আপনি সাইফুদ্দিনের ইনিংসটা যদি বাদ দেন তাহলে দেখবেন যে বাংলাদেশ 80 রানের মধ্যে বা 85 রানের মধ্যে কিন্তু অল আউট হয়ে যেত। তারপর আমি বলবো যে এই ধরনের উইকেটে আগের দুটো ম্যাচে যে উইকেটে খেলা হয়েছিল সেই উইকেটে অবশ্যই ব্যাটিং একটা মানে খুবই টাফ একটা বিষয় ছিল, কারণ আপনি স্কোরটাই ছিল আপনার খুবই লো স্কোরিং ম্যাচ ছিল। আর এখানে পাকিস্তান কিন্তু বেশ ভালো ব্যাটিং করেছে, বিশেষ করে শুরুর দিকে পাকিস্তানের ব্যাটিংটা দুর্দান্ত হয়েছে। এই ম্যাচটার একটা ভাবে আমি ব্যাখ্যায় যেতে পারি, সেটি হলো যে পাওয়ার প্লেতে পাকিস্তান যে ব্যাটিংটা করেছে সেখানেই তারা ম্যাচটা অর্ধেক জিতে নিয়েছিল, আর ঠিক পাওয়ার প্লেতে বাংলাদেশ যখন ব্যাটিং করেছে তখন সেই ম্যাচটা ওখানেই কিন্তু ম্যাচটা হেরে গিয়েছে। একজন দর্শক বলছিলেন যে আসলে পাকিস্তানি সিরিজটা জিতে কোনোভাবে বাংলাদেশ জিতে গেছে, যেমন আগের ম্যাচেও পাকিস্তান আসলে ক্যাচ মিস করার কারণে বাংলাদেশ অনেকগুলো লাইফ পাওয়ার কারণে তারা হচ্ছে ওই ম্যাচটা বের করেছে। অ্যাকচুয়ালি বাংলাদেশের জেতারই কথা না, তারপরও তারা ধুকে সিরিজটা জিতেছে। এই বিষয়টা কি বলবেন, যে আসলেই কি আপনার চোখেও সেটা পড়েছে, এই যে সিরিজ জয় এটা কি খুব বেশি খুশি হওয়ার কারণ নাকি এই সিরিজ থেকে আসলে আমরা কি পেলাম? না, আমার মনে হয় যে সেই ধুকে জয় সেভাবে আমি বলবো না, আপনি সেখানে ব্যাটিং করাটা খুব টাফ ছিল এবং বাংলাদেশ সেখানে প্রথম 2 ম্যাচে পাকিস্তানের তুলনায় ভালো ক্রিকেট খেলেছে। ব্যাটিংয়ে বলুন বা আপনি বোলিংয়ে বলেন, সেখানে দুটো বিভাগে কিন্তু বাংলাদেশ ভালো আপনার ক্রিকেট খেলেছে দেখে কিন্তু তারা সেই ম্যাচটা জিততে পেরেছে। বিশেষ করে দ্বিতীয় ম্যাচের কথা যদি বলুন, সেখানে দেখবেন যে আপনি 133 রান করে সেটা রান ডিফেন্ড করাটা অনেক খুব সহজ কোনো বিষয় না। যদিও মিরপুরের যে এই উইকেটে যে 2 উইকেটে প্রথম 2টো ম্যাচ যেখানে খেলা হয়েছিল সেখানে আপনার পার স্কোর ধরতে পারেন যে 140 রানের মতো, সেটি কিন্তু পাকিস্তান যদি প্রথম ম্যাচেও যদি সেরকমভাবে করতে পারতো সেটা তারা করতে পারেনি, তারা 112 রানে অল আউট হয়ে গিয়েছে এবং বাংলাদেশ সেই ম্যাচ জিতে কিন্তু একটু দেরি করেছে, অনেক দেরি পর্যন্ত তাদেরকে ব্যাট করতে হয়েছে। সো উইকেট টাফ ছিল, কিন্তু সেই উইকেটে কেমন করে ব্যাট করতে হবে সেটা পাকিস্তানের চেয়ে বাংলাদেশের প্রস্তুতিটা ভালো ছিল দেখে বাংলাদেশ সেই সিরিজটা জিতেছে। তারপরেও আমি একটা জিনিস বিশ্বাস করি, এবং আমি আজ যে পত্রিকায় কাজ করি সেখানে কালকে একটা স্টোরি লেখা হবে যে সিরিজ বাংলাদেশ জিতেছে কিন্তু অনেক প্রশ্নের উত্তর এখনো মেলেনি। যেমন একটা প্রশ্নের উত্তর সেটি হলো যে আপনি ওপেনিং এ কাকে সেট করবেন সেটা এখন পর্যন্ত আপনি ঠাউর করতে পারেননি। আপনি 3 জন ওপেনারকে নিয়ে খেলেছেন এখানে এবং রোটেশন অনুযায়ী রোটেশন ফলো করতে গিয়ে আপনি ফর্মে থাকা একজন ওপেনারকে আপনি ড্রপ দিয়েছেন, পারভেজ ইমনকে আপনি ড্রপ দিয়েছেন, তানজিদকে খেলেছেন এবং নাইম শেখকে নিয়ে এসেছেন, কিন্তু নাইম শেখ সেখানে ব্যর্থ হয়েছেন। নাইম শেখকে নিয়েও কিন্তু একটা বিতর্ক আছে, খালিদ মাসুদ পাইলটকেও উনিও কিন্তু কথা বলেছেন নাইম শেখকে নিয়ে, কি বলবেন যদি স্পেসিফিক্যালি আপনাকে নাইম শেখকে নিয়ে জিজ্ঞেস করি? এই দলের মধ্যে যারা আপনি ওপেনার হিসেবে খেলছেন তাদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ কিন্তু নাইম শেখ। তিনি 2019-এ খুব সম্ভবত তার ডেবু হয়েছিল এবং একটা ম্যাচে দিল্লিতে
71 রান করেছিলেন ভারতের বিরুদ্ধে এবং সেই ম্যাচটা আমরা জিতেছিলাম। কিন্তু তারপর এখন পর্যন্ত খুব সম্ভবত 37টা বা 38টার মতো ওয়ানডে টি-20 তিনি খেলেছেন, কিন্তু কখনোই নিজেকে সেট করতে পারেননি। এবং সেট করতে পারেননি দেখে তাকে কিন্তু নির্বাচকরা এবং টিম ম্যানেজমেন্ট এক এক সময় এক এক চিন্তাটা করছে। ওপেনিং থেকে তাকে কিন্তু মিডল অর্ডারে নামানো হয়েছে। শ্রীলঙ্কায় তিনি কিন্তু মিডল অর্ডারে ব্যাট করেছিলেন, সেখানে তিনি ভালো করতে পারেননি দেখে আবার তাকে এই দেশের মাটিতে আপনি ওপেনার হিসেবে খেলানো হয়েছে। যে দুটো ম্যাচে খেলেছেন সেই দুটো ম্যাচে তিনি ব্যর্থ হয়েছেন। অথচ এই নাইম শেখ কিন্তু আপনার ঘরোয়া ক্রিকেটে খুব ভালো পারফরমেন্স করে থাকেন, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে ঘরোয়া ক্রিকেটের, বিশেষ করে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের পার্থক্য যে আকাশ পাতাল, সেটা ফুটে উঠেছে এই ব্যর্থতার জন্য। সো নাইম শেখের সামনে সুযোগ খুব একটা বেশি নেই আমার কাছে মনে হচ্ছে, যেহেতু তিনি প্রায় 37-38টার মতো ম্যাচ খেলে ফেলেছেন, এখন পর্যন্ত সেট হতে পারেননি। সো তার সামনে যদি তিনি সুযোগটা পান, সেই সুযোগটা যদি কাজে লাগাতে না পারেন, তাহলে আমার কাছে মনে হচ্ছে যে তাকে নিয়ে টি-20 তার নির্বাচকরা চিন্তা করবেন না। 37-38টা ম্যাচ খেলার পরও যদি একজন ওপেনার এখন পর্যন্ত 1000 রান করতে না পারেন, তার মানেটা হলো যে তার ব্যর্থতাটা খুব প্রকটভাবে চোখে পড়ছে। নিশ্চয়ই যে ম্যাচটা দিয়ে আসলে বাংলাদেশ সিরিজটা জয় করেছে, সেই ম্যাচের একটা প্রতিবেদন আছে, একটু দেখে আসতে চাই, দর্শকদেরকে একটু দেখিয়ে আসতে চাই। রাইট, হ্যাঁ, আসলে এই ম্যাচটা দিয়েই কিন্তু বাংলাদেশ সিরিজটি নিশ্চিত করেছিল। পরের ম্যাচটাতে আসলে ভরাডুবি, সেটা নিয়ে পরে কথা বলবো, একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক, এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি গেম অনে। কথা বলছি এম কায়সারের সাথে। আমরা কথা বলছি আসলে বাংলাদেশের ক্রিকেট আস্তে আস্তে ছন্দে ফিরছে কিনা। বিরতিতে যাওয়ার আগে আসলে আমরা একটা প্রতিবেদন দেখি, বিরতিতে গিয়েছিলাম। ভাইয়া, আসলে আমাদের বাংলাদেশে দেখা যাচ্ছে এক এক ফরম্যাটে এক একজন ক্যাপ্টেন, এটা নিয়েও কিন্তু অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। এটা নিয়ে আসলে আপনার পয়েন্ট অফ ভিউটা আমি একটু জানতে চাচ্ছি। খুব বিলাসী একটা সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন যদি আপনি চুজ করেন, তাহলে দেখবেন যে ড্রেসিং রুমের অবস্থাটা কি হবে। ড্রেসিং রুমের অবস্থাতে অবশ্যই এক ধরনের একটু জটিলতা চলে আসে। কারণটা হলো যে এই 3 জন কিন্তু আপনার এই 3 জন আপনার 3 ফরম্যাটেই খেলেন। শান্ত শুধু এখন খেলছেন না, শান্ততে যেহেতু রিটায়ারমেন্ট ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছেন, তো শান্তকে নিয়ে আমরা আলোচনা নাই করি। আর এখন পর্যন্ত কিন্তু আপনার টেস্ট টিমের ক্যাপ্টেন কে হবেন সেটা কিন্তু ঠিক করা হয়নি। সো টেস্ট বাংলাদেশ যখন শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর নতুন টেস্ট ক্যাপ্টেন কে, সেটা কিন্তু এখন পর্যন্ত স্টিল আননোন, ডিসাইডেড না। কিন্তু তারপর আমি মনে করি যে 3 ফরম্যাটে 3 ক্যাপ্টেন না করে করা উচিত ছিল যে আপনি সাদা বলের জন্য 1 ক্যাপ্টেন এবং লাল বলের জন্য 1 ক্যাপ্টেন। আপনি যদি করতেই চান সেরকম ভাবে, তাহলে সেটা হবে আপনার সঠিক সিদ্ধান্ত, সেটা হতো। কিন্তু আপনি যখনই 3 ফরম্যাটের জন্য 3 ক্যাপ্টেন করবেন, এই ক্যাপ্টেন একবার একজন শাসন করছেন, পরবর্তীতে দেখা গেল যে আরেক ফরম্যাটে আরেকজন শাসন করছেন, আরেকটা ফরম্যাটে আরেকজন শাসন করছেন, এটাতে কিন্তু একটা বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়। একটা হয় কি যে ডিসিপ্লিনটা ঠিক থাকে না। এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই যে বাংলা একটা কথা আছে না, যে বনে আসলে একটাই বাঘ থাকে, বেশি বাঘ থাকলে কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। সো এখানে এই প্রবলেমগুলো তৈরি হতে পারে। মাঝখানে কিন্তু আমরা অনেক বেশি শুনছিলাম, আপনিও সিনিয়র সাংবাদিক, আপনিও জানেন যে আসলে গ্রুপিং নিয়ে একটা কথা উঠেছিল, যে বাংলাদেশ টিমে অনেক বেশি গ্রুপিং হচ্ছে, যার জন্য ড্রেসিং রুমে বিশৃঙ্খলা যেগুলো আসলে মাঠে অনেক বেশি প্রকাশ পাচ্ছে। এটার বিষয় আসলে না, আমি গ্রুপিং যেহেতু আমি নিজে এই সম্পর্কে খুব একটা ওয়াকিবহাল না, আমি এই যতক্ষণ না পর্যন্ত কংক্রিট কোনো প্রমাণ পাবো ততক্ষণ পর্যন্ত আমি সেটাকে জাস্ট স্রেফ একটা অভিযোগ হিসাবে বলবো। আর অভিযোগ তো অনেকেই করতে পারে, অনেক ধরনের আসতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে যে গ্রুপিং এর চেয়ে বড় বিষয়টা হলো যে একটা টিমের মধ্যে আপনি যখনই 3 ক্যাপ্টেন সেট করবেন 3 ফরম্যাটের জন্য, টিমের মধ্যে একটা সিনক্রোনাইজেশনটা ঠিক থাকে না। সো সিনক্রোনাইজেশন ঠিক রাখাটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যখন এই দলের 3 দলের কোচ যখন একজন থাকছেন, ফিল্ডিং কোচও একই থাকছেন, বোলিং কোচও একই থাকছেন, ক্যাপ্টেন কেন আপনি চেঞ্জ হবে এমন তো? আর সবচেয়ে বড় বিষয়টা হলো যে ক্যাপ্টেন তো বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় কোনো সমস্যার বিষয় না। বাংলাদেশ দলের জন্য সবচেয়ে বড় সমস্যার বিষয় হলো অধারাবাহিক পারফরমেন্স। সেটা আপনাকে ঠিক করতে হবে। কেন ব্যাটাররা পারছেন না, কেন বোলাররা ভালো উইকেটে বোলিং করতে ব্যর্থ হচ্ছেন? মিরপুরের উইকেটে তারা ভালো পারফরমেন্স করতে পারছেন কারণ মিরপুরের চেনা উইকেট, এবং এখানে থেকে সাধারণত আমরা দেখে আসছি যে কিভাবে সুবিধাটা আদায় করে নিতে হয়। কিন্তু যখনই আপনি অন্য জায়গায় খেলতে যাবেন তখন সেখানে কেন আপনি পারেন না, সেটা কিন্তু খুঁজে বের করাটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আরেকটা বিষয় পিঙ্কি এখানে একটা যোগ করি, সেটা হলো যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কিন্তু আপনি একজন ক্রিকেটারকে যদি তিনি সমস্যায় পড়েন, ধারাবাহিকভাবে পারফরমেন্স না করতে পারেন, সমস্যাটার সমাধান কিন্তু তাকেই করতে হবে। কোচ এসে কিন্তু আপনাকে গুলিয়ে দিয়ে করে দিতে পারেন না। সো সেই জিনিসটা তাকে আপনি এখানে জেনে তারপর কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে এসেছেন। এখানে আপনার নবিশিগিরি দেখিয়ে কোনো লাভ নেই। এটা কিন্তু প্রাথমিক স্তর না, এটা কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক স্তর। এখানে আপনাকে পারফরমেন্স করে দেখাতে হবে। এখানে আপনার শেখার কোনো বিষয় না, এখানে পারফরমেন্সের জায়গা। গত শোতেই আমাদের সঙ্গে কিন্তু মাহবুবা নাম ছিলেন, তো
তো মাহবুব আনাম ভাইকে একটা প্রশ্ন করেছিলাম যে আসলে বাংলাদেশ ক্রিকেট কেন এত অধারাবাহিক এবং তারা কেন ভালো করতে পারছে না। উনি একটা কথা বলেছিলেন যে আসলে একটা ক্রিকেটার যখন ইনসিকিউরিটির মধ্যে থাকবে যে আমি খারাপ পারফর্ম করলে আমাকে বের করে দেওয়া হবে টিম থেকে, এই ইনসিকিউরিটিটা যতদিন তার মধ্যে কাজ করবে, এই মনস্তাত্ত্বিক ব্যাপারটা, সে ততদিন খারাপ করতে থাকবে, সে ওখানে সেট হবে না। তার মধ্যে থেকে এই ভয়টা বের করতে হবে যে তুমি একটা দুইটা ম্যাচ খারাপ করলেই তোমাকে আমরা টিম থেকে বের করব না, যেটা এই আশ্বস্তটাই তাদের প্লেয়ারদেরকে করা হচ্ছে না, বিধায় ইনকনসিস্টেন্সি অনেক বেশি বাংলাদেশ টিমের মধ্যে দেখা যাচ্ছে। আপনি একমত কিনা এই ব্যাপারটাতে? না, আমি মোটেও একমত না। কারণটা হলো যে আপনি দেখবেন যে একটা দুটো ম্যাচে খারাপ করলে কাউকে বের করে দেওয়া হচ্ছে সেরকম ইনসিডেন্ট কিন্তু খুব একটা নেই। আপনি ম্যাচ তো খারাপ করছেন, একের পর এক ম্যাচ, একের পর এক সিরিজে আপনি খারাপ করছেন, এবং দেখা গেল যে আপনি 10টা ম্যাচে খারাপ করার পর 11 নম্বর ম্যাচে এসে একটা হাফ সেঞ্চুরি করলেন এবং সেটাকে পুঁজি করে আপনি পরবর্তীতে আবার সিরিজের সুযোগটা পাচ্ছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে ইনসিকিউরিটির যে বিষয়টা হলো যে এখানে সহজভাবে যদি আপনি আমাকে বলতে বলেন, সামর্থ্যের অভাবটুকু অবশ্যই রয়েছে, এটা মানতেই হবে। প্রতিভার আমাদের রয়েছে, কোনো সন্দেহ নেই, কিন্তু তারপরে সেই প্রতিভাটাকে কিভাবে কাজে লাগাতে হবে, সামর্থ্যটাকে কিভাবে কাজে লাগাতে হবে এবং নিজেকে আরেকটু স্ফুরণ করতে হবে, নিজেকে ধরেন আপনি একটু ফোকাসড থাকতে হবে, পারফরমেন্সের সর্বোচ্চ স্তরে কিভাবে নিয়ে যেতে হবে, নিজের পারফরমেন্সটাকে আরও উপরের দিকে কিভাবে নিয়ে যেতে হবে, সেই যে লক্ষ্য, সেই লক্ষ্যর জন্য যে ধরনের একটা ফায়ার উইথ ফোকাস দরকার, সেই ফায়ার উইথ ফোকাস আমি মনে করি অনেক ক্রিকেটারের মধ্যে নেই। তারা ধরেন আপনি ওই যে দিন আনতে দিন খাওয়ার মতো করে আপনি পারফরমেন্সে তারা বিশ্বাসী, তারা কখনোই একটা পারফরমেন্সে বিশ্বাসী না যে আমি আজকে হাফ সেঞ্চুরি করেছি, কালকে আমি একটা সেঞ্চুরি করব, কালকে সেঞ্চুরি করেছি তাহলে আমি পরের ম্যাচে আমি কিন্তু একটা ডাবল সেঞ্চুরি করব। সো এই যে নিজের পারফরমেন্সটাকে আরো উচ্চ স্তরে নিয়ে যাওয়ার যে একটা শেখা বা শিক্ষার একটা বিষয় রয়েছে, সেটা তারা করছেন না। সেটা তারা যদি না করতে পারেন, সেটা তাহলে আপনি যতই কোচ আনেন, আপনি রিকি পন্টিংকে এখানে এনে দিলে কিছু করতে পারবেন না। তাহলে আমরা বলতে পারি যে এখানে আসলে প্লেয়ারদের কমিটমেন্টের উপরে কিন্তু আসলে প্রশ্ন চলে আসে। কমিটমেন্টের চেয়ে বড় বিষয়টা হলো যে তাদের যে একটা বড় দূরের যাওয়ার যে স্বপ্নটুকু থাকে, বা আপনার সামর্থ্যটুকু, নিজেকে সামর্থ্যের সেরাটুকু মেলে দেওয়ার যে একটা জেদ, স্পৃহা, তাগিদ, সেটার অভাব। নিশ্চয়ই, মানে আসলে কমিটমেন্টের কথাটা কেন বলছি, যে আপনি যে কথাগুলো বললেন এই জিনিসটা কিন্তু তাদের মধ্যে দেখা যায় যে একটা আসলে আমি যখন 70 করছি সেটাকে আসলে 100-এ কনভার্ট করা বা ম্যাচটাকে আরেকটু লঙ্গার ভার্সনে নেওয়া, তারা কিন্তু আসলে ওই জায়গাটাতে কেন জানি এলোমেলো হয়ে যায়। তো সেখান থেকে আসলে কমিটমেন্টের প্রশ্নটা উঠে আসে। এসএসসির ব্যাপারে একটু যদি কথা বলি, যে আসলে এশিয়ান কাপ হন একটা সংশয় ছিল, সেই সংশয়টা কিন্তু কেটে গেছে। এটা নিয়ে একটা প্রতিবেদন আছে, আগে একটু প্রতিবেদনটা দেখে আসি, এরপরে আলোচনা আসবো। এসিসির এজিএম শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথে বাসে করে অন্য সভাপতিরা গেলেন বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচ দেখতে। তখনও হোটেল অবস্থান এসিসির চেয়ারম্যান মহসিন নাকভীর জানালেন এশিয়া কাপ নিয়ে অনিশ্চয়তা কেটে গেছে, তবে একটি দুটি ছোটখাটো বিষয়ের কারণে আপাতত ঘোষণা করা হচ্ছে না। এশিয়ার কাপ অনুষ্ঠিত হবেই, এখন সংকট কেটে গেছে, ভেন্যুও চূড়ান্ত, আর আমিরাত এগিয়ে রয়েছে। ছোটখাটো দুই একটি বিষয়ের কারণে ঘোষণা আসছে না, আর ভারত আয়োজক তাদের মুখ থেকেই শুনতে পারবেন। ভার্চুয়ালি এই মিটিংয়ে যোগ দেন বিসিসিআই সহসভাপতি রাজীব শুক্লা। তার সাথে কি কথা হয়েছে জানান নাকভি। আমরা বলেছি খেলাধুলার মধ্যে রাজনীতি আনা ঠিক না, ক্রিকেট দুই দেশে জনপ্রিয়, আমরা একসাথে কাজ করতে পারি। আলোচনায় বাংলাদেশ, পাকিস্তান ও অস্ট্রেলিয়াকে নিয়ে ট্রাইনেশন টি20 সিরিজ, সে বিষয়েও কথা বলেন তিনি। হ্যাঁ, এমন একটি ট্রাইনেশন সিরিজের চেষ্টা করছি আমরা, দ্রুতই সূচি জানাবো, হলে তো ভালোই হয়। 25 দেশ নিয়ে রাজধানীর 5 তারকা হোটেলে অনুষ্ঠিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত এসিসির এজিএম। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। কি বলবেন? না, আমি বলবো যে এটা এই সভাটা যে ঢাকায় হবে সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল, যেটা ভারত বলেছিল যে তারা আসবে না, এবং ভারতের দেখা দেখি আপনি শ্রীলঙ্কা এবং ওমানও বলেছিল যে তারাও আসবে না, কিন্তু শেষ পর্যন্ত সবাই এসেছে। তো সেদিক থেকে বলা যেতে পারে যে এটা একটা কূটনৈতিক বিজয় হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের, এবং এই ধন্যবাদটা পেতে পারেন কিন্তু নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কোনো সন্দেহ নেই যে একটা সুন্দর এবং সফল একটা সভা তিনি করতে পেরেছেন, এবং এই সভা থেকে কিন্তু অনেক কিছু আউটকামটা আমরা পেয়েছি। সবচেয়ে বড় আউটকামটা পেয়েছি যে অনিশ্চয়তার মধ্যে ছিল যে এশিয়া কাপটা হবে কিনা, সেটার এখন পর্যন্ত 100%
100% কনফার্মেশনটা হয়নি। ভারত কি সিদ্ধান্ত জানাবে সেটার উপর নির্ভর করবে যে কবে হবে এই সিরিজটা এবং কোথায় হবে। তারপরেও একটা যে আভাস মিলেছে সেটা হলো যে আপনি সেপ্টেম্বরে হতে পারে এবং সেটা আরব আমিরাতে হতে পারে। এই সভা থেকে যে অন্তত এইটুকু একটা এই ডিসিশন এসেছে, এইরকম একটা আপনি পজিটিভ একটা মানে সুযোগ এসেছে বলার, এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে পুরো 35টা দেশ এসেছে এখানে, কিন্তু আপনার এসিসিতে যারা ছিলেন সভাপতি হিসেবে তারা এখানে এসেছেন এবং তারা খুব সুন্দরভাবে খুব হারমোনিয়াল একটা পরিবেশে অংশটা নিতে পেরেছেন। তো এটা আমি মনে করি যে বাংলাদেশ, ইন্ডিয়া পাকিস্তান কিন্তু এখন পর্যন্ত আপনার ক্রিকেট মাঠে এক হচ্ছে না খেলার জন্য, ইন্ডিয়া পাকিস্তান দল, কিন্তু তারপরে এখানে তারা একসাথে সবাই বসেছে। দিস ইজ ভেরি গুড একটা হারমোনিয়াল একটা বিষয় আছে। এই সভা থেকে আমি মনে করি যে এই জয়টাই বাংলাদেশ এনে দিতে পেরেছে। নিশ্চয়ই ভাই, আরেকটা বিরতির সময় চলে এসেছে, দর্শক আর যাচ্ছে আরো একটা বিরতিতে, কোথাও যাবে না, উইল বি রাইট ব্যাক। গেমন আবারও স্বাগত। বিরতির পর এতক্ষণ কথা বলছিলাম ক্রিকেট নিয়ে, কিন্তু ফুটবল নিয়ে আসলে একটু কথা না বললে না। সম্প্রতি কিন্তু আন্ডার 20 সাফ জিতেছে মেয়েরা, তারা কিন্তু আসলে আমরা জানি সেদিনই আসলে 21 তারিখ মাইলস্টোনের একটা ট্র্যাজেডি ঘটে, যার জন্য কিন্তু তাদের জয়টা আসলে আমরা সেভাবে উদযাপন করতে পারিনি। বাট সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলতে চাই। আমরা এম কায়সারের সঙ্গে আমাদের সঙ্গে আছেন। ভাই, আসলে এই যে দাবি করে তারা যে তারা ওই ট্র্যাজেডির জন্য কিন্তু তাদের জয়টা আমরা ওইভাবে উদযাপন করতে পারিনি। তো অসাধারণ খেলেছে পুরো টুর্নামেন্ট বাংলাদেশ, 6টি ম্যাচ আনবিটেন চ্যাম্পিয়ন, দুর্দান্ত ডমিনেট করে খেলেছে। পিটার বাটলারের এই বদলে যাওয়া দলটা নিয়ে কি বলবেন? আপনার শেষ প্রশ্নটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করি। পিটার বাটলার, আপনার এই অনুষ্ঠানে বসে খুব সম্ভবত আমি বলেছিলাম যে পিটার বাটলার সাথে যে এর আগে যে নারী দল নিয়ে যে সমস্যাটা তৈরি হয়েছিল একটা ডিসিপ্লিন নিয়ে, সেখানে পিটার বাটলারের পক্ষে যে সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন আমরা সেটার পক্ষেই ছিলাম। কিন্তু কারণটা হলো যে কোনো খেলায় ডিসিপ্লিনটা মোস্ট ইম্পর্টেন্ট থিং। তিনি সেই সময় ডিসিপ্লিনটা ঠিক রাখতে পেরেছিলেন বলেই কিন্তু আজকে দেখুন এই মেয়েদেরকে নিয়ে তিনি ভালো পারফরমেন্স করে দেখাতে পেরেছেন। শুধু এই টুর্নামেন্টে না, এর আগে ন্যাশনাল টিম যে খেলেছিল মিয়ানমারে সেখানেও কিন্তু তিনি ভালো পারফরমেন্স, এখানে এশিয়ান কাপে আসলে তারা কোয়ালিফাই করেছে। রাইট, এশিয়ান কাপে আমরা কোয়ালিফাই করেছিলাম। সেটা আমার কাছে মনে হচ্ছে যে এখন পর্যন্ত সেটা নারীদের ফুটবলের সবচেয়ে বড় সাফল্য। সেটা যে প্রথমবার নারীদের ফুটবলে না ভাই, আমি যদি বলি অল ওভার, এটা কিন্তু সবচেয়ে বড় সাফল্য বাংলাদেশের স্পোর্টস পুরো সেক্টরটা যদি আপনি বলেন ক্রিকেট ফুটবল মিলিয়ে। রাইট, ক্রিকেট ফুটবলের না, সেটা আবার বিতর্কের প্রশ্ন চলে আসবে, সেই কারণে আমি সেখানে যাব না। শুধু ফুটবলটাকে নিয়ে যদি বলি তাহলে সেটা ফুটবলের ক্ষেত্রে নিঃসন্দেহে সবচেয়ে বড় সাফল্য, কোনো সন্দেহ নেই। কারণ প্রথমবারের মতো আপনি এশিয়া কাপে খেলতে যাচ্ছেন এবং খুব ভালোভাবে কোয়ালিফাই করেছেন, ভালো শক্তিশালী দলগুলোকে কিন্তু হারিয়েছেন। আর ফিরি এখানে যেটা আন্ডার 20 যে মানে সাফ ফুটবলে যে নারী যারা জিতেছে, সেখানে তারা একদম ওয়ান সাইডের অ্যাফেয়ার্সের মতো করে জিতেছে। প্রায় সবগুলো ম্যাচে বড় ব্যবধানে বাংলাদেশ জিতেছে। একটা ম্যাচে শুধুমাত্র নেপালের সাথে যে প্রথম লেগে যে ম্যাচটা হয়েছিল সেখানে প্রতিদ্বন্দ্বিতামূলক একটা ম্যাচ হয়েছিল 2-1, এবং শেষ মুহূর্তে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করে দেখিয়ে সেটা 2-1 জিতেছিল। তো একটা দল যখন আপনি ধারাবাহিকভাবে পারফরমেন্স করে সেটার কৃতিত্ব আপনাকে সবাইকে দিতে হবে। পুরো টিমটাকে একটা টিম হয়ে গড়ে তোলার পিছনে কিন্তু কোচ বড় ভূমিকা রেখেছেন, পুরো টিম ম্যানেজমেন্ট ভালো ভূমিকা রেখেছে, কোচিং যে বাকি স্টাফ যারা রয়েছেন তারা কিন্তু আপনার খুব ভালো মতো পরিশ্রম করেছেন, দেখে কিন্তু আজকে এই ফুটবলের সাফল্যটা এসেছে, কোনো সন্দেহ নেই। যদিও মেইন স্টেক হোল্ডার আপনি যারা খেলেন, যারা গোল করেন, যারা দলকে জেতান, তারা কিন্তু পেছনে ব্যাকহ্যান্ডে আরো অনেকে থাকেন কাজে করার জন্য, তাদেরকেও কৃতিত্বটুকু দিতে হবে। তবে মনে রাখতে হবে পিঙ্কি, যে এই সাফল্য নিয়ে আপনি যদি শুধু এখানেই বসে থাকেন বা এটাতেই যদি আপনি মনে করেন যে তৃপ্তি পেয়ে গিয়েছেন, যে এখানে আমার বোধহয় অনেক কিছু পেয়ে গিয়েছি, তাহলে সামনে বাড়তে পারবেন না। সামনের লক্ষ্যটা আরো বড় হতে হবে। সেই লক্ষ্যটা কি? বাংলাদেশ এখন এশিয়া কাপে খেলছে। আমি মনে করি যে বাংলাদেশ দল, আপনার যদি কোনো বাংলাদেশ ফুটবল দল, পুরুষ ফুটবল দলের চেয়ে, আমি খুব সম্ভবত এখানে আপনার এই অনুষ্ঠানে আরেকবার বলেছিলাম যে বাংলাদেশ ফুটবলে যদি বিশ্বকাপে খেলতে চায় তাহলে পুরুষদের আগে নারী দল কিন্তু সবার আগে খেলবে, এবং সেই সুযোগটা তাদের সামনে রয়েছে। সেটা যদি তারা অর্জন করতে পারে তাহলে সেটা হবে বাংলাদেশ ফুটবলের জন্য, শুধু বাংলাদেশ ফুটবল না, পুরো বাংলাদেশের জন্য বড় একটা মাইলফলক। এবং যেই পটে আসলে বাংলাদেশ পড়েছে, তাদের সঙ্গে ইরান আছে, তাদের সঙ্গে ইন্ডিয়া আছে। আমার কাছে মনে হয় বাংলাদেশ তুলনামূলক যে গ্রুপে পড়েছে, এখান থেকে কিন্তু আসলে ওয়ার্ল্ড কাপ এবং অলিম্পিক, দুইটা, অলিম্পিকটা পরে রাখি, ওয়ার্ল্ড কাপ খেলার মোক্ষম একটা সুযোগ। এর মধ্যে যদি আমি একটু এম কায়সার আপনাকে বলি যে ইন্ডিয়া, ওরাও কিন্তু কোয়ালিফাই করেছে এশিয়া কাপে, তারা কোয়ালিফাই করার সাথে সাথে তারা একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছে যে তারা তাদের পুরো পরিকল্পনাটা সাজিয়ে ফেলেছে। বাংলাদেশের কিন্তু এখন পর্যন্ত এমন কোনো পরিকল্পনা আমরা দেখিনি, কোথাও একটা আমরা মানে পিছিয়ে যাচ্ছি, আমরা গুরুত্বটা কি একটু কম দিয়ে ফেলছি?
গুরুত্বটা অবশ্যই আপনাকে বেশি দিতে হবে, কারণ মনে রাখতে হবে যে এশিয়া কাপে প্রথমবারের মতো আমরা খেলতে যাচ্ছি এবং এশিয়া কাপে যারা খেলছে তারা কিন্তু বিশ্বকাপও খেলে এসেছে, তারা কিন্তু অলিম্পিকে খেলে এসেছে এবং তারা কিন্তু সবাই খুবই শক্তিশালী দল। আপনি যদি বাস্তবতাটা চিন্তা করেন তাহলে দেখবেন যে এবারের এই এশিয়া কাপে যারা খেলছে, যে দলগুলো খেলছে, সেই দলগুলোর যদি আপনি সিরিয়াল তৈরি করেন তাহলে সেখানে সবার শেষে কিন্তু শক্তিশালী হিসেবে কিন্তু বাংলাদেশ থাকবে, একদম টপ অফ দ্য বটমে কিন্তু বাংলাদেশ থাকবে আর কি, যদি আপনি শক্তির বিচার, শক্তি, পারফরমেন্স, সামর্থ্য সবকিছু যদি বিচার করেন সেখানে। সো এতগুলো শক্তিশালী দলের বিরুদ্ধে যখন আপনি খেলতে যাবেন সেখানে কিন্তু আপনাকে প্রস্তুতিটা সেরকমই নিতে হবে এবং সেই প্রস্তুতিটা আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যারা রয়েছেন তারা নিশ্চিতভাবে সেই প্ল্যানিংটা সাজিয়ে নেবেন। হয়তো এখন পর্যন্ত সাজান নেই অথবা ঘোষণা তারা দেননি, কিন্তু নিশ্চিতভাবে আমি নিশ্চিত যে তাদের প্ল্যানটা রয়েছে এবং তারা সেই প্ল্যান অনুযায়ী কিন্তু যাবেন। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে কোচকে যে স্বাধীনতা দিলে এবং সেই স্বাধীনতাটা যদি কোচ ঠিকমতো কাজে লাগাতে পারেন তাহলে যে দল ভালো পারফরমেন্স করতে পারে, পিটার বাটলার কিন্তু সেটা একটু দেখিয়ে দিয়েছেন। তাকে নিয়ে আলোচনা একসময় ছিল যে আপনার তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন অনেক খেলোয়াড়, তাদেরকে তিনি কেন নিচ্ছেন না, কেন নতুন খেলোয়াড়দেরকে তিনি নিয়েছেন। এই পারফরমেন্স বুঝিয়ে দিয়েছে যে পিটার বাটলার সেই সময়টা কেন নতুনদের নিয়ে কাজ করেন এবং পিটার বাটলার সেই সময়টা সঠিক ছিলেন, সেটা তার এই পারফরমেন্সই প্রমাণ। এন্ড হি ইজ সাচ আ হাম্বল কোচ। উনি কিন্তু বলেছেন যে আসলে দল অনেক ভালো করছে, এটা নিয়ে আমি এখনই উচ্ছ্বসিত হতে চাই না, আমার সামনে অনেক বড় চ্যালেঞ্জ আছে, আমি সেটা নিয়েই কাজ করতে চাই এবং আমি আসলে সেখানে ফোকাস করতে চাই। আমাকে ওই কাজ করার পরিবেশটা দিতে হবে, আমি সে যেটা ডিমান্ড করছে সেটা আসলে বাফুফেকে তাকে দিতে হবে, তাহলে হয়তো বা এই মেয়েগুলো এশিয়ান কাপে গিয়ে ভালো করবে। তারা কিন্তু জানে তাদের দায়িত্বটা কি, তাদেরকে নির্ভর হয়ে খেলার সুযোগ দিতে হবে। অবশ্যই তিনি সঠিক কথাই বলেছেন এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে তাকে প্লেয়ার তৈরি করতে হবে। আপনি দেখবেন যে এই দলের যে যারা খেলোয়াড় রয়েছেন, এই খেলোয়াড়দের প্রত্যেকটা খেলোয়াড়ের কিন্তু আপনার তাকে একটা ব্যাকআপ প্লেয়ার হিসেবে কিন্তু তৈরি করতে হবে। কারণটা হলো যে এই খেলোয়াড় কখন কে ইনজুরিতে পড়ে যান, এটার কারণে দেখবেন যে আপনি যেন কোনো একটা সেক্টর বা কোনো একটা আপনার ডিফেন্ডার অথবা মিডফিল্ডার অথবা আপনার রক্ষণ বা এই আপনার আক্রমণ ভাগ কোথাও যেন একটা শূন্যতা তৈরি না হয়। আপনার হাতে যখন এনাফ সম্পদ থাকবে তখন আপনি কিন্তু সেই গোলাবারুদ ইউজ করতে পারবেন, কিন্তু যদি এনাফ না থাকে তাহলে দেখবেন যে আপনাকে সীমিত শক্তি নিয়েই কিন্তু খেলতে হচ্ছে। সো সেই খেলোয়াড় তৈরির কাজে যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই দায়িত্বটুকু দিতে হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে আমরা এই দলের জন্য এখন শুভকামনা জানাতে পারি যে সামনের বছর যে মার্চে অস্ট্রেলিয়া যে এই এশিয়া কাপ রয়েছে সেখানে যেন তারা ভালো একটা প্রস্তুতি নিয়ে যেন যেতে পারে। নিশ্চয়ই। কায়সার ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে এখানে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 কে। নিশ্চয়ই। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি। ক্রিকেট নিয়ে কথা বললাম, ফুটবল নিয়ে কথা বললাম। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও ফিরে আসবো গেম অন নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।